হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের সেকেন্ড সাবমিটিভে ম্যাথ রিলেটেড যে সমস্ত কোশ্চেন হয় তার সমস্ত টাইপ। গাণিতিক সমস্যার আমি দুটো ক্লাস করব, আজকে একটি ক্লাস আর সেকেন্ড আরেকটি ক্লাস আমি তোমাদের করব। এখানে সমস্ত টাইপের কোশ্চেন আমি তোমাদের ডিটেলে আলোচনা করব। তোমরা একটু ক্লাসগুলো ভালো করে দেখো আর আমি যেগুলো বলছি সেগুলো একটু তোমরা নোট ডাউন করো, তাহলে দেখবে পরীক্ষাতে সমস্ত কোশ্চেন তোমরা নিজের থেকে করতে পারবে। ম্যাক্সিমাম কোশ্চেন ধরে নিতে পারো যে ডিরেক্ট আসবে, যদিও না আসে তাহলে দেখবে ডেটাগুলো শুধুমাত্র চেঞ্জ হয়েছে, বাকি কনসেপ্ট বা টাইপ গুলো সব তোমাদের বোঝা গেল। তাহলে একটু দেখি, প্রথমের দুটো কোশ্চেন দিয়েছি দেখো মোল রিলেটেড। মোলের ক্ষেত্রে তোমরা যেগুলো মনে রাখবে, এখান থেকে মোলের সমস্ত কোশ্চেন তোমরা করতে পারবে। ফার্স্ট হচ্ছে এক মোল। এক মোল সমান হচ্ছে এনে, এর আয়তন 22.4 লিটার আর 1 গ্রাম। 1 গ্রাম বা 1 গ্রাম বোঝা গেল। এটা তোমরা মনে রাখবে, এই চারটে কনসেপ্ট। এখান থেকে দেখো মূলে সব কোশ্চেন তোমরা নিজের থেকে সলভ করতে পারবে। তোমরা শুধু দেখে নাও কিভাবে করা হচ্ছে, ব্যাস। প্রথম কোশ্চেন বলেছে 0.5 মোল জলের ভর। তাহলে জলের ভর আমরা বের করতে পারবো H2O। এইভাবে তোমরা প্রতিটি কোশ্চেন করে নেবে। ভর বলেছে, তাহলে জলের ভর আমরা বের করতে পারবো। হাইড্রোজেনের ভর 1, হাইড্রোজেন রয়েছে 2, তাহলে 1 গুণিত 2 যুক্ত অক্সিজেনের ভর হচ্ছে 16 যুক্ত হচ্ছে 16 সমান 2 প্লাস 16 সমান হচ্ছে, ঠিক আছে, 18 গ্রাম সমান হচ্ছে 1 মোল। তাহলে 1 মোল আমরা পেয়ে গেলাম। 1 মোল এর ভর পেয়ে গেলাম 18 গ্রাম। আর 0.5 মোল, তাহলে 0.5 মোল এর ভর হবে 18 গুণিত 0.5 সমান 9.0 সমান হচ্ছে 9 গ্রাম। এটা হচ্ছে বুঝা গেল। তাহলে অ্যান্সার হচ্ছে 9 গ্রাম। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, যে 100 গ্রাম জলের মোল সংখ্যা বের করতে হবে। মোল সংখ্যা বের করতে হবে, তাহলে আমরা এক্ষুনি করলাম। এখানে জলের ভর হচ্ছে 18 গ্রাম, তাহলে 18 গ্রাম সমান হচ্ছে 1 মোল। 1 মোল 1 গ্রাম সমান হচ্ছে 18 বাই, ভুল লিখলাম, 1 বাই 18 মোল। আর 100 গ্রাম সমান হচ্ছে 100 বাই 18 মোল। এটা এবার এটা যদি আমরা ভাগ করি তাহলে পেয়ে যাবো কত, 5.56 মোল। ঠিক আছে, এটা তোমরা একটু কাটাকাটি করবে, তাহলে দেখবে পাবে 5.56 মোল। আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। এই চারটা কনসেপ্ট থেকে আমরা কিন্তু করে নিলাম। সমস্ত কোশ্চেন মোলের এই চারটা থেকে তোমরা করতে পারবে। তোমরা দেখতে থাকো, তাহলে তোমরা যারা ভৌত বিজ্ঞানের অঙ্ক করতে তোমাদের প্রবলেম বলে মনে হয়, তোমরা সমস্ত কোশ্চেন নিজের থেকে করতে পারবে, কোনো সমস্যা নেই। জাস্ট তোমরা একটু লিখে নাও যে আমি যেগুলো লিখে দিচ্ছি সেগুলো। অঙ্ক তো করছো, সঙ্গে সাইডে যেগুলো আমি বলছি সেগুলো তোমরা একটু লিখো। পরের কোশ্চেন বলেছে 3 গ্রাম জলীয় বাষ্পে উপস্থিত অণুর সংখ্যা আর 17 গ্রাম NH3 তে উপস্থিত অণুর সংখ্যার অনুপাত বের করব। তাহলে 3 গ্রামের ক্ষেত্রে প্রথমে আমরা অণুর সংখ্যা বের করব, আর 17 গ্রাম NH3 তে অণুর সংখ্যা বের করব। অণুর সংখ্যা যেহেতু বের করতে বলেছে, আমরা অণুর সংখ্যা বলতে অ্যাভোগাড্রো সংখ্যা, ওটাই আমরা রেখে দেবো। কিভাবে দেখো, জল এক্ষুনি তোমাদের বললাম, জলের ক্ষেত্রে কি H2O এর ভর আমরা পেয়ে গেলাম 18। হয়েছে, তাহলে 18 গ্রামের মধ্যে এন সংখ্যক অনুবর্তমান লিখছি না, তার কারণ অনুপাত বের করতে হবে। 1 গ্রামের মধ্যে তোমরা মোল সংখ্যা থেকেও করতে পারো, কোনো সমস্যা না, সেটা বলে দিচ্ছি। 1 গ্রামের মধ্যে কত থাকবে, এনে বাই হচ্ছে 18। আর 3 গ্রামের মধ্যে থাকবে এনে বাই 18 ইন্টু হচ্ছে। হয়েছে,
সমান যদি একটু কাটাকাটি করি তাহলে পাবো Na/6। এত হচ্ছে অণুর সংখ্যা। NH3 যদি আমরা করি তাহলে কত পাবো? NH3। এর ভর প্রথমে বের করতে হবে। ভর নাইট্রোজেন হচ্ছে 14 + 1 গুণিত, তোমাদের প্রতিটি কোশ্চেন আমি ভেঙে ভেঙে করাচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। 14 + 3 সমান হচ্ছে 17। তাহলে 17 গ্রামের মধ্যে থাকছে Na সংখ্যক 17 গ্রাম, Na সংখ্যক 1 গ্রাম। ও এখানে তো 17 গ্রামের বলেছে, তাহলে 17 গ্রামের মধ্যে থাকছে Na সংখ্যক। সংখ্যার অনুপাত বলেছে, সংখ্যার অনুপাত, তাহলে এর মধ্যে থাকছে Na/6। অনুপাত যদি করি আমরা পাবো Na/6 হয়েছে, Na কাটছে সমান 1:6। 1:6 হচ্ছে, বোঝা গেছে। পরের কোশ্চেনে বলেছে এক অণু NH3 প্রকৃত ভর কত? NH3, ঠিক আছে। ও NH3 ক্ষেত্রে তোমাদের এক্ষুনি বললাম যে NH3 ভরটা আমরা প্রথমে বের করছি কিভাবে, এক্ষুনি তোমাদেরকে বললাম। পরের কোশ্চেনে বলেছে এক অণু NH3 প্রকৃত ভর কত? এক্ষুনি তোমাদের NH3 ভর বের করে দেখালাম, আবার বলছি দেখো, তাহলে তোমাদের রিভাইজও হয়ে যাবে। NH3 N এর ভর হচ্ছে 14, আর হাইড্রোজেনের হচ্ছে 1, 3টে হাইড্রোজেন রয়েছে, তাহলে 1 গুণিত 3 সমান 14 + 3 সমান হচ্ছে 17 গ্রাম। 17 গ্রাম হলো। তাহলে কি বলেছে? এক অণু, তাহলে অণুর সংখ্যা বের করতে হবে। তাহলে 17 গ্রামের মধ্যে থাকছে অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যার মান 6.022 × 10⁻23 এতটি থাকছে 17 গ্রামের মধ্যে। আমাদের চেয়েছে এক অণুর মধ্যে, তাহলে উল্টো দিক থেকে লিখতে হবে 6.022 × 10⁻23 অণুর ভর সমান হচ্ছে 17 গ্রাম। একটি অণুর ভর সমান কত হবে? 17/6.022 × 10⁻23, ঠিক আছে। এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে পাবে 2.823 × 10⁻23। বুঝলে? এটা ভাগ করা হয়েছে আর এটা উপরে উঠেছে। যদি লিখো তাহলে এরকম ভাবে 17/6.022 ইন্টু, এটা যদি উপরে ওঠে তাহলে মাইনাস হয়ে যাচ্ছে, আর 17কে যদি আমরা 6.022 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 2.823 × 10⁻23। বুঝা গেল? এটা হবে। পরের কোশ্চেন দেখো, বলেছে 36 গ্রাম জলে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা। হাইড্রোজেন পরমাণু বলেছে, তার মধ্যে জলের মধ্যে। ফার্স্ট কাজ হবে 36 গ্রাম জলে অণু সংখ্যা আমাদের বের। দুটো ভাবে তোমাদের এক্ষুনি বললাম, যেটা আগে করা হলো না এখন করে দিচ্ছি, যে মোল বের করে নেওয়া, অর্থাৎ 36 গ্রাম সমান কত মোল, বা আমি যেভাবে বলছি সেভাবে করতে পারো, দুভাবে তোমাদেরকে বলে দিচ্ছি। ফার্স্ট জল H2O, H2O এর ক্ষেত্রে আমরা পেলাম এর ভর 18 গ্রাম। তাহলে 18 গ্রামের মধ্যে অণু থাকছে N এর সংখ্যক অণু থাকছে, ঠিক আছে। 1 গ্রামের মধ্যে থাকছে Na/18, আর 36 গ্রামের মধ্যে থাকছে Na × 36/18 ভাগ করলে হচ্ছে 18 × 36 সমান 2 × N হলো, সমান কত? 2 ×
6.022 ইন্টু 10⁻23 গুণ যদি করি তাহলে আমরা পাবো 12 তারপর 044 ইন্টু 10⁻23 এতটি থাকছে অনু। হয়েছে? কি বলেছে? হাইড্রোজেন পরমাণুর সংখ্যা H2O এর মধ্যে তাহলে হাইড্রোজেন রয়েছে কত? দুটি হাইড্রোজেন রয়েছে। তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হাইড্রোজেন পরমাণু কত থাকছে? তাহলে 2 ইন্টু যেটা বেরিয়েছে 12.044 ইন্টু 10⁻20। ঠিক আছে? যদি গুণ করি তাহলে আমরা পাবো কত? 24,088 ইন্টু 10⁻20। এটা হচ্ছে। এবার তোমাদের যেটি বললাম যে মোল হিসেবে যদি করি তাহলে প্রথমে আমরা বের করে নেব যে 36 গ্রাম সমান কত মোল। কি 18 গ্রাম সমান পেয়ে যাচ্ছি কত? 1 মোল। তাহলে 36 গ্রাম সমান হচ্ছে কত? হয়ে গেল 2 মোল। তাহলে 1 মোলের মধ্যে অণু থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে 2 মোলের ক্ষেত্রে গুণিত 2। ঠিক আছে? 2 মোলের ক্ষেত্রে গুণিত 2। আর পরমাণু কতগুলো পরমাণু রয়েছে? হাইড্রোজেন দুটো পরমাণু রয়েছে, তাহলে মোল সংখ্যা তখন আমরা পাচ্ছি কত? 2 মোল। 2 মোলের মধ্যে তখন পরমাণুর সংখ্যা হচ্ছে 2 ইন্টু Na ইন্টু। এখানে দেখো একটা, তাহলে তোমরা আবার কনফিউশনে পড়বে যে এখানে আমার বেরিয়েছে 24.088 আর এখানে আছে 2.408 ইন্টু 10⁻24। এখানে দেখো দশমিকটা দেখো 10 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এটা পাবো। ঠিক আছে? তার জন্য এটা 24 করেছে আর দশমিক একবার সামনে দিয়ে গেল দুটোই। তোমার 10⁻23ও রাখতে পারো, তাহলে এটা হবে অ্যান্সার। আর যদি 24 করো তাহলে পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেনে বলেছে 32 গ্রাম অক্সিজেনে কতগুলি অক্সিজেন, ভালো করে দেখতে হবে যে অক্সিজেন গ্যাস বলতে যেন আমাদের মাথায় আসে O2। শুধু ও যদি বলে তখন সেটা হয়ে যাবে পরমাণু। বোঝা গেল? তাহলে 32 গ্রাম অক্সিজেন গ্যাসে অক্সিজেনের পরমাণুর সংখ্যা। কি করছি? মোল হিসেবেও বের করতে পারো, নাহলে তোমাদের যেভাবে বললাম। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এমটা বের করে নেওয়া। এম সমান অক্সিজেনের O2 মানে হচ্ছে 16 গুণিত 2 32 গ্রাম। তাহলে 32 গ্রাম সমান কত? 1 মোল। এখানে দেখো 32 গ্রামেরই চেয়েছে, তাহলে 1 মোলের মধ্যে অণু থাকবে কতগুলো? এন এর সংখ্যা। পরমাণু বের করতে বলেছে, অক্সিজেনের পরমাণু কটা রয়েছে? দুটো, তাহলে 2 গুণিত এন এত সংখ্যক পরমাণু থাকছে। ঠিক আছে? 2 দিয়ে গুণ করেছে আর কিছু না। এই যে 10⁻24 করেছে, দশমিক এক ঘর সামনে দিয়ে এনেছে তার জন্য। পরের কোশ্চেন দেখো কি বলেছে। 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডে উপস্থিত মোট পরমাণুর সংখ্যা। একই রকম ভাবে কার্বন ডাই অক্সাইড বলতে CO2 মধ্যে কি চেয়েছে? ও, এখানে বলেছে কার্বন ডাই অক্সাইডে উপস্থিত মোট পরমাণুর সংখ্যা। দেখো মোট পরমাণু কতগুলো রয়েছে? কার্বন রয়েছে 1টি, অক্সিজেন রয়েছে 2টি, তাহলে মোট পরমাণু রয়েছে 3টি। তাহলে প্রথম কাজ হবে আমার অণু সংখ্যা বের করা, তারপর তার সঙ্গে 3 দিয়ে গুণ করলে আমরা পরমাণু পেয়ে যাবো। অণু সংখ্যা কিভাবে বের করব সবগুলোই বলে দিলাম। ফার্স্ট কাজ হচ্ছে আমার এম এর মান বের করে নেওয়া। এম কার্বন ডাই অক্সাইড, তাহলে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কত? 12 আর অক্সিজেন দুটো আছে, তাহলে 16 2 32 সমান হচ্ছে 44 গ্রাম। 44 গ্রামের মধ্যে থাকছে কত? অ্যাভোগাড্রো সংখ্যা। এবার দেখো 44 গ্রাম মানে হচ্ছে 1 মোল। মোল হিসেবে যদি করো, না হলে যেভাবে তোমাদের বললাম 1 মোল, তাহলে 22 গ্রাম সমান কত হবে? 0.5 মোল বাই 2, 0.5 মোল। তাহলে 1 মোলের মধ্যে থাকছে অ্যাভোগাড্রো সংখ্যা, 0.5 মোলের সাথে গুণ করলে হয়ে যাচ্ছে। মোট পরমাণু সংখ্যা রয়েছে 3টি, তাহলে মোট পরমাণু সংখ্যা যখন বলবে, এখানে 3টে পরমাণু রয়েছে, তাহলে মোট পরমাণু সংখ্যা 0.5, এটা হচ্ছে মোল। 3 হচ্ছে পরমাণু সংখ্যা আর অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করলে পাচ্ছে। এটা হচ্ছে হয়ে গেল। পরের কোশ্চেন বলেছে
দুটি গ্যাসের মধ্যে কোনটির ক্ষেত্রে বেশি আয়তন দখল করবে। মানে কি বলতে চাইছে এখানে, বলেছে যে দুটির আয়তন আমাদের বের করতে হবে, তারপর দেখতে হবে বেশি আয়তন যার হবে সে বেশি জায়গা দখল করবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আয়তন বের করা। আয়তন একই রকম, ফার্স্ট আমাদের যা কিছুই বলুক না কেন প্রথম হচ্ছে আমাদের কাজ হচ্ছে এম বের করা, ঠিক আছে। সেটা মোল হলো, তোমাদের তো বললাম যে 1 মোল সমান হচ্ছে 22.4 লিটার, ব্যাস হয়ে গেল, ঠিক আছে। মোল অক্সিজেনের প্রথমে বের করছি হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন N2 14, নাইট্রোজেনের 14 হয় গুণিত 2 সমান হচ্ছে 28 গ্রাম, 28 গ্রাম মানে 1 মোল, ঠিক আছে। এখানে বলেছে 56 গ্রাম, তাহলে 56 গ্রাম বলতে কত হবে 2 মোল, তাহলে 56 গ্রাম সমান হচ্ছে 2 মোল। 1 মোলের ক্ষেত্রে থাকছে অ্যাভোগাড্রো সংখ্যক, 1 মোলের ক্ষেত্রে থাকছে অ্যাভোগাড্রো সংখ্যক বলছে। আবার এখানে আয়তন চেয়েছে, তাহলে এর আয়তন কত 22.4 লিটার, তাহলে 2 মোলের আয়তন 22.4 ইন্টু 2 লিটার হয়ে গেল। আমরা তো পেয়ে গেলাম কি 56 গ্রামের আয়তন পেয়ে গেলাম। এরপর আমরা বের করবো 44 গ্রাম। 44 এক্ষুনি তোমাদের বললাম কি কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে 44 গ্রাম, তাহলে 44 গ্রামের আয়তন হচ্ছে 22.4 লিটার, তাহলে 44 গ্রাম এর আয়তন হচ্ছে 22.4 লিটার। 44 গ্রাম বলতে কত 1 মোল, 44 গ্রাম সমান হচ্ছে 1 মোল, ঠিক আছে। এখানে তাহলে আছে এটার ক্ষেত্রে 2 মোল আর এটার ক্ষেত্রে 1 মোল, এটা হচ্ছে 2 মোল আর এটা হচ্ছে 1 মোল, ঠিক আছে। তাহলে কোনটি বেশি আয়তন দখল করবে 2 মোলের ক্ষেত্রে, অর্থাৎ N2 হচ্ছে বেশি, তাহলে অ্যান্সার হচ্ছে N2 বেশি আয়তন দখল। পরবর্তী কি বলে দিচ্ছে দেখো, যে এত গ্রাম ফসফরাস হচ্ছে P4 উপস্থিত পরমাণু আর অণু। ফার্স্ট আমাদের বের করতে হবে সবসময় অণু যা বেরোচ্ছে তার সঙ্গে আমরা গুণ করে দেব যতগুলো পরমাণু রয়েছে, সেটি হচ্ছে পরমাণু সংখ্যা, মোট পরমাণু। P4 এর ভর পেয়ে গেলাম 124, 124 এরই বের করতে বলেছে, তাহলে 124 সমান হচ্ছে কত 1 মোল, 1 মোলে অনুসংখ্যার অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে P4 বলতে এখানে 4টা পরমাণু রয়েছে, তাহলে মোট পরমাণু সংখ্যা গুণিত 4 করলে বুঝলেন। পরের কোশ্চেন দেখো, বলেছে CO2 অণুতে কার্বনের শতকরা পরিমাণ, কার্বনের শতকরা পরিমাণ। এক্ষেত্রেও প্রথম কাজ হচ্ছে কি আমাদের ভর বের করা, তাহলে M সমান পেয়ে যাব, M সমান পেয়ে যাচ্ছি, কার্বনের হচ্ছে 12 আর অক্সিজেনের হচ্ছে 16 2 32 সমান হচ্ছে 44 হলো। এখানে কোশ্চেন হচ্ছে যে কার্বনের শতকরা পরিমাণ, তাহলে তাহলে মোট পরিমাণ কত পাচ্ছি 44 গ্রাম, তার মধ্যে কার্বন রয়েছে কত 12, তাহলে শতকরা আমরা কিভাবে বের করি 12/24 ইন্টু 100, ব্যাস। তাহলে 12/44 ইন্টু 100, এটা করলে আমরা শতকরা পেয়ে যাব, ক্যালকুলেশন করলে পাবে যে 27.27%, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। একই রকম কোশ্চেনটা জাস্ট এখানে ভরের পরিমাণ হিসেবে আমরা শতকরা পরিমাণ বের করব। পর কোশ্চেন বলেছে এর সংকেত ভর, এখানে দেখো আণবিক ভরগুলো দিয়ে দিয়েছে, এফির ক্ষেত্রে 56, অক্সিজেনের ক্ষেত্রে 16, সংকেত ভর বের করতে আর কোনো সমস্যা নেই। একই রকম ভাবে এফি থাকছে দুটো, তাহলে 56 গুণিত 2, অক্সিজেন রয়েছে 3টে, তাহলে 3 গুণিত 16 যোগ করলে আমরা পাবো 160 গ্রাম পার মোল, ঠিক আছে। পরবর্তী কি বলেছে দেখো, এসটিপিতে 51 গ্রাম ভরে একটি গ্যাসের আয়তন দিয়েছে, গ্যাসটির আণবিক ভর সবসময় আয়তন হিসেবে কত ক্ষেত্রে দেখি 22.4 লিটারের ভরকে বলা হয় আণবিক। এখানে কি দিয়েছে দেখো, এখানে দিয়েছে 67.2 লিটার,
এর ভর বলেছে 51 গ্রাম। এখান থেকে আমরা বের করবো কার 22.4 লিটারের ভর হচ্ছে আণবিক ভর। তাহলে 1 লিটারের ক্ষেত্রে পাবো 51/67.2 আর 22.4 লিটারের ক্ষেত্রে পাবো কত 51 নিচে থাকছে 67.2 ইন্টু 22.4 হয়েছে। দশমিক উঠলো আর এটা 3 দিয়ে আর 3 সমান হচ্ছে 17। দেখো আণবিক ভরের একক হচ্ছে মোল পার গ্রাম, ভুল বললাম, গ্রাম পার মোল। ঠিক আছে, আণবিক ভরের একক। এটাও কোশ্চেন দেয় যে আণবিক ভরের একক কি, তাহলে অ্যান্সার হবে গ্রাম পার মোল। বোঝা গেছে? পরের কোশ্চেন বলেছে 117 গ্রাম NaCl Na প্লাস আর Cl মাইনাস আয়নের সংখ্যা একই রকম। প্রথম কাজ হবে আমার প্রতিটি অঙ্কের ক্ষেত্রে মোল রিলেটেড এম বের করা, সেখান থেকে আয়তন যদি বলে তাহলে আয়তন বের করব, অ্যাভোগাড্রো সংখ্যা যদি বের করে অ্যাভোগাড্রো সংখ্যা বের করবো, আর মোল সংখ্যা যদি বের করতে বলে তাহলে মোল সংখ্যা বের করবো। তাহলে 117 গ্রাম NaCl এর প্রথম কাজ ভর বের করা। NaCl এর ভর হচ্ছে 58.5 দেওয়া আছে। দেখো সোডিয়ামের হচ্ছে 23 আর ক্লোরিনের হচ্ছে 25.5। সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 117 গ্রাম। তাহলে 117 গ্রাম 117 বলছি আবার, হ্যাঁ, আমাদের আণবিক ভর বের হলো হচ্ছে 58.5। 58.5 পেলাম। 58.5 সমান হচ্ছে 1 মোল হলো। দেয়া আছে কত 117 গ্রাম, তাহলে 117 গ্রাম সমান হচ্ছে 2 মোল। 2 মোলের ক্ষেত্রে অনুসংখ্যা কত? 2 মোলের ক্ষেত্রে অনুসংখ্যা হচ্ছে 2 × n, এটা হচ্ছে অনুসংখ্যা। এখন দেখো Na প্লাস আর Cl মাইনাস আয়নের সংখ্যা বের করতে হবে। এই Na প্লাস আর Cl মাইনাস কোথা থেকে আসছে? NaCl ভেঙে উৎপন্ন হচ্ছে Na প্লাস আর Cl মাইনাস হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে 1 মোল NaCl থেকে 1 মোল Na প্লাস আর 1 মোল Cl মাইনাস হয়েছে। তাহলে এখানে NaCl কত মোল রয়েছে? 2 মোল রয়েছে। তাহলে 2 মোলের ক্ষেত্রে আমরা পাবো 2 মোল Na প্লাস আর 2 মোল Cl মাইনাস। তাহলে 1 মোলের ক্ষেত্রে বর্তমান কত? অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে 2 মোলের ক্ষেত্রে বর্তমান 2 × Na। একই রকম ভাবে দেখো Na প্লাস তাহলে আয়নের সংখ্যা কত হবে? অ্যাভোগাড্রো সংখ্যক আর 2 মোল রয়েছে গুণিত 2। একই রকম ভাবে Cl ক্লোরিনের ক্ষেত্রে, Cl মাইনাসের ক্ষেত্রে 2 × n, এটা হচ্ছে বোঝা গেছে? এইভাবে আমরা করব। এই বিক্রিয়াটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, না হলে তোমাদের কোশ্চেন আসবে স্যার Na প্লাস আর Cl মাইনাস কি করে এলো আর 2 2 কি করে এলো। এখান থেকে আসছে যে NaCl ভেঙে পাচ্ছি Na প্লাস আর Cl মাইনাস হয়েছে। এখানে 1 মোল ভেঙে 1 মোল 1 মোল পাওয়া যাচ্ছে। যদি 1 মোল ভেঙে এখানে 2 মোল 1 মোল থাকতো সেই হিসেবে আমরা করতাম। পরের কোশ্চেন, এসটিপিতে অ্যামোনিয়া গ্যাসের এত সংখ্যক অণুর আয়তন। অ্যামোনিয়ার বের করতে বলেছে 3.011 × 10⁻23 সংখ্যক অণুর। অ্যামোনিয়ার ভর 1 মোল অ্যামোনিয়ার ভর, দেখো এখানে ভর কিন্তু লাগবে না কাজ, তার কারণ কি অণুর সংখ্যা রয়েছে আর বের করতে বলেছে আয়তন। তাহলে আমরা কি পাবো? 1 মোলের মধ্যে থাকছে অ্যাভোগাড্রো সংখ্যা এর আয়তন কত? 22.4 লিটার। তাহলে আমাদের কোন ফর্মুলা লাগছে? এখানে Na 8 লিটার, এই দুটো সম্পর্ক লাগছে হয়েছে। তাহলে 22.22 আবার এটা 22.4 আর Na হচ্ছে কত? 6.022 × 10⁻23 সমান হচ্ছে 22.4 লিটার।
ঠিক আছে, এখন দেওয়া আছে দেখো 3.011 ইন্টু 10⁻23, এটার আমাদের একদম। তাহলে একের মান কত পাচ্ছি 22.4 বাই 6.22 ইন্টু 10⁻23 আর 3.011 ইন্টু 10⁻23, তাহলে গুণিত হচ্ছে ইন্টু 3.011 ইন্টু 10⁻23, তাহলে এটা কাটছে আর এটা দেখো 2 দিয়ে কাটছে, আর 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 11.4, 11.4 নয় 11. তাহলে 11.2 লিটার হচ্ছে। বোঝা গেল? বা তোমরা এখান থেকেও ডিরেক্ট করে দিতে পারো, এটার সমান কত Na/2, তো Na/2 এটার সমান 1 মোল, এটার সমান হচ্ছে 1 মোল, তাহলে এটার সমান কত হবে 1/2 মোল। বোঝা গেল? যেভাবে তোমাদের সুবিধা হবে তোমরা সেভাবে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডে মোট পরমাণু সংখ্যা। এক্ষুনি তোমাদের যেমন P4 এর ক্ষেত্রে বললাম, P4 এখানেও সেম জিনিসটা, কার্বন ডাই অক্সাইডের মধ্যে প্রথম কাজ হচ্ছে, দেখো এটা মনে তোমাদের বললাম মনে হয় যে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে, আবার বলে দিচ্ছি, দেখো প্রথম কাজ হচ্ছে মোট পরমাণু কতগুলো রয়েছে, কার্বন রয়েছে একটা, অক্সিজেন রয়েছে 2, তাই গেল? তাহলে মোট পরমাণু 3টে পরমাণু। এবার সংখ্যাটা আমাদের বের করতে হবে, একই রকম ভাবে আমরা করব। এম থেকে দেখো এম সমান, আর লিখছি না, অনেকবার বললাম 44 মানে হচ্ছে 1 মোল হলো, আর রয়েছে 11 গ্রাম, তাহলে 11 গ্রাম সমান কত হবে 1/44 1/4 সমান হচ্ছে 0.25 মোল। তাহলে 0.25 মোলের অনুসংখ্যা আমরা বের করতে পারবো। কিভাবে করবো তাহলে? তাহলে 1 মোলের ক্ষেত্রে থাকছে কত 6.022 ইন্টু 10⁻23, 0.25 মোলের ক্ষেত্রে গুণিত হয়ে যাবে এর সঙ্গে 0.25। আর কি বলেছে দেখো 3টে পরমাণু রয়েছে, তাহলে গুণিত 3 হয়ে গেল। এই যে মোট পরমাণু সংখ্যা 0.25 মোল ইন্টু 3 বলতে পরমাণু সংখ্যা, আর এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, গুণ করলে যেটা পাবো সেটাই হচ্ছে অ্যান্সার। বুঝা গেল? পরের কোশ্চেন দেখো, বলেছে একটি সাইকেলের ভর 20 কেজি, তার গতিবেগ 2 মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে 5 মিটার পার সেকেন্ড হলো, এই অবস্থায় সাইকেলটির কৃত। এটার জন্য তোমাদের কিছুগুলো কনসেপ্ট জানতে হবে, নাহলে করতে পারবে না। কৃতকার্য সমান আমরা কি জানি সেটা জানতে হবে, আর কৃতকার্য কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটাও তোমাদেরকে জানতে হবে। ফার্স্ট, বস্তুর গতিশক্তি তার ভর ও বেগের উপর নির্ভর করে। তাহলে গতিশক্তি নির্ভর করে বস্তুর ভর আর বেগের। যখন কোন বস্তুর বেগ অপরিবর্তিত হয়, বেগ বলেছে অপরিবর্তিত, যখন বেগ বলছে পরিবর্তিত হয় তখন তার গতিশক্তিও পরিবর্তন। বেগের উপর তাহলে গতি অ্যাকচুয়ালি হচ্ছে গতিশক্তি সমান আমরা কি জানি, হাফ এম ভি স্কয়ার, এটা তো জানি। যেখানে এম হচ্ছে ভর আর ভি হচ্ছে বেগ, তাহলে ভি এর মান যখন পরিবর্তনশীল হয়, বস্তুর তো কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে বেগের মান যখন পরিবর্তন হচ্ছে তখন গতিশক্তিরও পরিবর্তন হচ্ছে। তাহলে এই গতিশক্তির পরিবর্তনই হলো হচ্ছে কৃতকার্য। তাহলে কি পেলাম এখান থেকে, যে গতিশক্তির পরিবর্তন হচ্ছে বেগের পরিবর্তনের জন্য, আর গতিশক্তির পরিবর্তনই হচ্ছে কি কৃতকার্যের পরিমাণ। তাহলে আলটিমেট দাঁড়াচ্ছে কি, কৃতকার্যটা কার উপর নির্ভর করছে, বেগের উপর নির্ভর, বেগের নয় বেগের পরিবর্তনের উপর নির্ভর করছে। বুঝে গেল? তাহলে কৃতকার্য সমান কি হবে, কৃতকার্য সমান হবে হাফ এম ভি2 স্কয়ার মাইনাস ভি1 হয়েছে। ভি2 বলতে কি অন্তিম গতিবেগ, আর ভি1 মানে কি প্রাথমিক গতিবেগ। এম এর তো কোনো পরিবর্তন হচ্ছে না, এটাই হচ্ছে কি হচ্ছে কৃতকার্যের পরিমাণ।
আর কৃতকার্যের পরিমাণটা সমান কি হচ্ছে, তোমার হচ্ছে গতিশক্তির পরিবর্তন। তার জন্য হচ্ছে গতিশক্তির পরিবর্তন, এটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন, এটাই হচ্ছে কৃতকার্যের পরিমাণ। হয়ে গেল। এম এর মান কত দিয়েছে এখানে? প্রথম তোমাদের কাজ হবে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেওয়া, তারপর আমরা সূত্র খুঁজবো কোন সূত্র হিসেবে যাচ্ছে। এখানে কি পাচ্ছি তাহলে আমরা, সাইকেলটির ভর পাচ্ছি বলতে এম এর মান পেয়ে গেলাম। এম এইভাবে তোমরা কিন্তু করবে। এম সমান হচ্ছে 20 কেজি হলো। তারপর হচ্ছে V1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে V2 সমান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড হয়ে গেল। এরপর আমরা জানি লিখবে যে কৃতকার্যের পরিমাণ সমান হচ্ছে গতিশক্তির পরিবর্তন, অতএব এই ফর্মুলাটা তোমরা লিখবে হাফ এম V1 স্কয়ার মাইনাস V2 স্কয়ার মাইনাস V1 স্কয়ার দিয়ে বের করবে হচ্ছে 210 জুল হচ্ছে आंसर। বুঝা গেল? পরের কোশ্চেন দেখো, বলেছে যে বিন্দুতে বেগ শীর্ষের মান 0.4 মিটার সেই বিন্দুতে তরল প্রবাহের বেগ নির্ণয়, যেখানে জি এর মান দেওয়া আছে। তোমরা জানো ফর্মুলা একটা রয়েছে, কি ফর্মুলা, যে ভি স্কয়ার বাই 2g ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ। ভি হচ্ছে বেগ, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর যে এইচ হচ্ছে শীর্ষ। মানগুলো বসালে হয়ে যাচ্ছে। তোমাদের এক্ষুনি বললাম যে প্রথম কাজ হবে লিখে নেওয়া কি কি গুলো দেওয়া রয়েছে, তারপর আমরা করব সম্পর্ক। এখানে এইচ এর মান দেওয়া আছে, এইচ ইজ ইকুয়াল টু দেওয়া আছে 0.4 এম, আর দেওয়া আছে জি এর মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। বের করতে হবে কি জি এর মান, জিজ্ঞাসা চিহ্ন দাও। সম্পর্ক আমরা এখান থেকে কি পাবো, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ ইনটু 2g, বা ভি ইজ ইকুয়াল টু হচ্ছে √12 জি ইনটু 2g। তাহলে পাবো কি √2 ইনটু জি এর মান হচ্ছে 10 ইনটু 0. হয়েছে? এটা তোমরা একটু ক্যালকুলেশন করে নেবে। ক্যালকুলেশন করলে বেরোবে, দেখবে √8 থেকে আমরা কত পাবো, √2 মানটা এখানে বসিয়েছে, √2 সমান হচ্ছে 1.41। ঠিক আছে, তাহলে 2 ইনটু 1.414 যদি গুণ করি তাহলে আমরা পাবো 2.82 হচ্ছে 8। তাহলে দেখো দশমিকের পর 2 ঘর নিয়েছে, তার জন্য যেহেতু 8 রয়েছে তার এখান থেকে বসিয়েছে 2.83 এত মিটার পার সেকেন্ড। হয়ে গেল? এটা হচ্ছে ক্যালকুলেশন। পরের কোশ্চেন দেখো, বলেছে এই দ্রবণে একটি দ্রবণ দিয়েছে, যার কি দিয়েছে, আয়তন দিয়েছে। দ্রবণে এত গ্রাম আর আণবিক ওজন দিয়েছে। দ্রবীভূত করা হলে গাঢ়ত্ব মোল পার লিটার এককে নির্ণয়। দেখো মোল পার লিটার মানে, দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে সংকেতে দিয়ে দিয়েছে আমরা কিভাবে, তাহলে বলেছে মোল পার লিটার। তাহলে প্রথম কাজ হবে আমাদের মোল সংখ্যা বের করা। মোল সংখ্যা হলো একটা ফর্মুলা বলি, তারপর মোল এন ইজ ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ বাই এম। এটা হচ্ছে মোল পর, এম হচ্ছে যেটি দিয়েছে তার। তাহলে পেয়ে গেলাম, এটাকে আমরা লিটারে প্রকাশ করলে হয়ে গেল। তাহলে মোলটা প্রথম বের করছি, তারপর আমরা লিটার বের করব। এখানে কি কি দেওয়া আছে, আয়তন ভি দেওয়া আছে, ভি ইজ ইকুয়াল টু 500 মিলিলিটার আছে, তাকে আমরা লিটারে প্রকাশ করতে হবে। তাহলে 1000 দিয়ে ভাগ, তাহলে 0.5 লিটার হয়ে গেল। এবার বের করতে হবে এন বলতে কি বললাম, ডব্লিউ বলতে কি, যেটা দেওয়া রয়েছে কত গ্রামের ক্ষেত্রে 34.2, তাহলে 34.2 বাই এম আণবিক ওজন দিয়েছে দেখো, তাহলে 342 আছে। 342 ভাগ কাটলে কত পাচ্ছি, 0.1 মোল পার লিটার। তাহলে মোল পার লিটার, তাহলে গাঢ়ত্ব। এইভাবে বুঝে করো, সব তোমাদের মনে থাকে। মোল কত মোল বেরিয়েছে, 0.1 মোল বেরিয়েছে। লিটার কত বেরিয়েছে,
0.5 লিটার বেরিয়েছে, তাহলে 1/5, তাহলে 1/5 সমান কত? 0.5 মোল পার লিটার। ব্যাস হয়ে গেল। সহজ কোশ্চেন, কিন্তু তোমাদের বুঝতে হবে এখানে তোমরা যে দেখে যে দ্রবণের গাঢ়ত্ব মোল পার লিটারে বের করো, মানে কি? মোল, উপরে মোল থাকবে, নিচে লিটার থাকবে। মোল বলতে এন এর মান আমরা বের করবো, এন সমান কি W/M, এল বলতে কি লিটার, আয়তন বের করবো, ব্যাস লিটার এককে হয়ে গেল, শেষ হয়ে গেছে। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, সেম কোশ্চেন এখানে বলছে দ্রবণটির মাত্রা যাই থাকুক না, বলছে তো মোল পার লিটার। প্রথম কাজ হচ্ছে আমাদের মোলের মান বের করা, অর্থাৎ এন এর মান বের করা, তারপর লিটার বের করা। সেম টু সেম কোশ্চেন, কোনো সমস্যা নেই। তাহলে প্রথম কাজ হচ্ছে মোল বের করে নেওয়া। মোল বলতে এন ইকুয়াল টু হচ্ছে W/M। W বলতে মোট ভর, কত দেওয়া আছে এখানে, 2 দেওয়া আছে। এম এর মান, এই যে দেখো এন এর মান এখানে কিন্তু দেয়া নেই, সরি এম এর মান এখানে দেয়া নেই, এম বলতে NaOH। তাহলে এটার কাজ হচ্ছে NaOH এর মানটা আমাদের বের করে নেওয়া, ঠিক আছে। এর মান হয় 40, সোডিয়ামের হচ্ছে 23, আর অক্সিজেনের 16, আর হাইড্রোজেন রয়েছে একটা, ঠিক আছে। তাহলে এন এর মান পেয়ে গেলাম কত, 0.5। দেখো 40 দেওয়া আছে, লিখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 40 দেওয়া আছে, 40 বলছে 20 দেওয়া আছে, দেখো 20 গ্রাম। আর এর ভর পেলাম কত, 40, সমান হচ্ছে 0.5। ব্যাস। তারপরে দেখো আয়তন ভি সমান কত দেওয়া আছে, 250 ml। তাহলে 250 ml কে লিটার করতে হলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে কত পাবো, 0.25 লিটার। ব্যাস হয়ে গেল। তাহলে এম মাত্রা সমান কত পাবো, মাত্রা বা দ্রবণটির মাত্রা সমান মোল পার লিটার। মোল সমান কত পেলাম, 0.5, আর লিটার সমান কত পেলাম, 0.25 লিটার। ব্যাস, কাটাকাটি করে নেওয়া, উত্তর হয়ে যাবে। তাহলে উপরে দুটো শূন্য আর নিচে হচ্ছে একটা শূন্য, দশমিক উঠে গেল, একটা শূন্য কাটছে, 5 5 25, আর 5 2 10, তাহলে 2 মোল পার লিটার। ব্যাস, সহজ কোশ্চেন, কোনো সমস্যা নেই। পরের কোশ্চেন বলছে এসটিপিতে 51 গ্রাম ভরে একটি গ্যাসের আয়তন হলে গ্যাসটির আণবিক ভর, এক্ষুনি তোমাদের বললাম, আর সমস্যা নেই। কিভাবে করব এক্ষুনি তোমাদের বললাম। কি, যখন আণবিক ভর বলবে বা যখন আণবিক ভর বের করতে বলবে, তখন আমরা কার সাপেক্ষে দেখবো, 22 হয়ে গেল। এখানে দিয়েছে কত, 67.2 লিটার, এর ভর দিয়েছে 51 গ্রাম, তাহলে 1 লিটারের ক্ষেত্রে কত, আর 22.4 লিটারের ক্ষেত্রে কত, এটা মনে করলাম যতটা সম্ভব, ঠিক আছে। তাহলে আণবিক ভর সমান হচ্ছে মোট ভর বাই মোল সংখ্যা, সেখান থেকে আমরা পাচ্ছি 17 গ্রাম পার, এটা মনে করলাম যতটা সম্ভব। পরের কোশ্চেন বলছি, সমান ভর বিশিষ্ট দুটি বস্তুর গতিশক্তির অনুপাত দিয়েছে 1:4, তাদের বেগ দিয়েছে v1 v2। তাহলে v1 আর v2 এর মধ্যে সম্পর্ক আমাদের, দুটির ক্ষেত্রে ভর দেখো সহজ ভাবে একবার তোমাদের, গতিশক্তি সমান কি, গতিশক্তি এটা সমানুপাতিক আকারে দেওয়া আছে, এভাবেও তোমরা করতে পারো, কোনো সমস্যা নাই। আমি তোমাদের যেভাবে বলছি সেটা ক্যালকুলেশন একটু করতে হবে, কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে। গতিশক্তি অঙ্কের মতো বুঝতে, গতিশক্তি বলতে আমরা যেভাবে অঙ্কের তোমাদের পরিমিতির অঙ্কগুলো করি সেভাবে। গতিশক্তি সমান কত, হাফ এম ভি স্কয়ার, এটা আমরা গতিশক্তির ফর্মুলা জানি। তাহলে দুটো বস্তু রয়েছে যার ক্ষেত্রে ভর দুটো সমান, কিন্তু গতিবেগ গুলো আলাদা, একটা v1 আর একটা হচ্ছে v2। তাহলে এটার আমরা গতিশক্তি ইকে যদি ধরি, তাহলে এটা ধরলাম ইকে 1, ঠিক আছে। তাহলে হাফ এম v1 স্কয়ার, এটার ক্ষেত্রে ধরছি কে ই 2 সমান হাফ এম v2 স্কয়ার, হয়ে গেল। এখন দেখো কি দিয়েছে, গতিশক্তির অনুপাত দিয়েছে, অর্থাৎ এখানে প্রশ্ন আনসারে যদি ভাব বলি তাহলে পাচ্ছি কে ই1 ইজ টু কে ই2 সমান হচ্ছে 1:2, এটা দেওয়া আছে।
তাহলে আমরা যেগুলো পেয়েছি সেগুলো বসাচ্ছি। হাফ এম v1 স্কয়ার ইজ টু হাফ এম v2 স্কয়ার সমান হচ্ছে 1:4। এখানে দেখো কি কি কাটছে, এটা কেটে গেল, m/2 কেটে গেল, পড়ে থাকছে কি v1 স্কয়ার বাই ফর্মে লিখে দিলাম v2 স্কয়ার সমান হচ্ছে এক্ষেত্রে স্কয়ার আছে তাহলে বর্গমূল করতে হবে, তাহলে v1 বাই v2 সমান হচ্ছে এক্ষেত্রে অনুপাত, তাহলে v1 ইজ টু v2 সমান হচ্ছে 1:2। এভাবে করলে তোমাদের একটু বড় করতে হচ্ছে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা, নাহলে তোমরা সমানুপাতিক আকারও করতে পারো, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, বলেছে একটি স্প্রিং এ নিচের প্রান্ত থেকে 10 কেজি ওজন ঝুলিয়ে দিলে স্প্রিং এর দৈর্ঘ্য 7 সেমি বৃদ্ধি পায়। স্প্রিং এ বল ধ্রুবকের সূত্র রয়েছে। প্রথম কাজ হচ্ছে আমাদের কি কি দেওয়া আছে সেগুলো আগে লিখে নিতে হবে, কি বের করতে হবে। প্রথম হচ্ছে যে সম্পর্কটি ছিল সেটা কি ছিল, এফ প্রপোর্শনাল টু এল ছিল। সেখান থেকে আমরা পেয়েছিলাম কি এফ সমানুপাতিক থেকে সমান করার জন্য কে নিয়েছিলাম ইনটু এল, এই কেটাই হচ্ছে বল ধ্রুবক। তাহলে কে সমান আমরা কি পাচ্ছি এফ বাই, হয়ে গেল। এটা হচ্ছে আমাদের বল ধ্রুবকের ফর্মুলা, কে সমান হচ্ছে এফ বাই। হলো, এখন দেখো কি কি দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে এত পরিমাণ ওজন ঝোলানো হয়েছে, তাহলে এখান থেকে আমরা এফ পেয়ে যাব। এফ সমান তাহলে কি, এফ সমান হচ্ছে তার পরিমাণ, ওজনের পরিমাণটাই হচ্ছে এখানে এফ, তাহলে 10 ইন্টু জি এর মানটা দিয়েছে 9.8 সমান হচ্ছে 98। এফ হচ্ছে কি বল, তাহলে বলে রেখো কি নিউটন। এল বলতে যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাহলে হচ্ছে 7, তাহলে কে সমান হচ্ছে 98 বাই, দেখো 98/7। একটা এখন সমস্যা আছে, এখানে 7টা কি আছে সেমিতে আছে, সেমি বলতে সিজিএস আর নিউটনটা আছে এসআই, তাহলে সিজিএসটাকে এসআই নিয়ে যেতে হবে, তাহলে সেন্টিমিটার থেকে মিটার করতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা ছিল সেমি, 100 দিয়ে যদি ভাগ করে 0.07 মিটার। এইগুলো তোমরা কিন্তু লক্ষ্য করবে, তাড়াহুড়া করতে গিয়ে কিন্তু এটা ভুল হয়ে যাবে, বুঝা গেল। তাহলে পেলাম কি 98/0.07 সমান কত পাবো, 98 গুণিত উপরে থাকছে 100 আর নিচে থাকছে 7, তাহলে 7 1 7 7 4 18 সমান 1400 একক কি হবে নিউটন পার মিটার। এটা হচ্ছে বুঝেছ। পরের কোশ্চেনে বলেছে একটি বস্তু 6 সেকেন্ড সময়ে 30 জুল কার্য করলে সমান, ডিরেক্ট ফর্মুলা P ইকুয়াল টু কি হয় W/T, E ইজ ইকুয়াল টু হচ্ছে W/T, ফর্মুলায় বসিয়ে দাও। W এর মান সমান দেওয়া আছে কত 30, সময় কত দেওয়া আছে 6, তাহলে 5। পরের কোশ্চেন দেখো, বলেছে এত ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্র 1 মিনিটে যে পরিমাণ কার্য করতে পারবে। সেম কোশ্চেন, কার্য এখানে কার্য দেওয়া ছিল, ক্ষমতা বের করতে বলেছে, এখানে ক্ষমতা দেওয়া আছে, কার্য বের করতে হবে, একই ফর্মুলায় যাবে। তাহলে আমরা পেলাম P ইকুয়াল টু W/T, তাহলে W ইকুয়াল টু কি হবে PT, মান বসালে উত্তর। দেখো এইগুলো ভুল হওয়ার চান্স কি থাকে, এই যে সময়টা কি দেওয়া আছে 1 মিনিট, এটা সব সময় তোমাদের সেকেন্ডে করতে হবে, তাহলে 60 সেকেন্ড। সেকেন্ড সব সময় কি সেকেন্ড বলছে, আবার সময় সব সময় কি সেকেন্ডে হয়, গুণ করলে অ্যান্সার এত জুল। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, যে 50 মিটার উচ্চ জলস্তম্ভের চাপ নির্ণয় করতে হবে। এখানে জলের ঘনত্ব দিয়েছে, অভিকর্ষের ত্বরণ দিয়েছে। তোমাদের একটা প্রমাণও দেয় পরীক্ষায়, সেটাও প্রমাণটা করে রাখবে, যে একটা জলস্তম্ভ তার কোন একটা বিন্দুতে চাপের মান, চাপের রাশিমালা তোমাদের প্রমাণ, ওটা সেখান থেকে কোশ্চেন এসেছে, ওটা তোমরা একটু মুখস্থ করে নিও। চাপ সমান কি হয়,
চাপ সমান হয় এইচ ডিজি বা এইচ রয়েছে, টি ইকুয়াল টু হয় এইচ ডি ডি, আর বা এখানে এটাও লিখে এইচ ডি। এইচ বলতে কি উচ্চতা বা গভীরতা, রো হচ্ছে কি ঘনত্ব, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, মানগুলো সব দেওয়া আছে, মানগুলো বসালে উত্তর। এটা পি বলতে কি পাস্কাল চাপের একক, বা চাপের একক নিউটন পার মিটার স্কয়ার, এটাও করতে পারো কোনো সমস্যা নেই, নিউটন পার মিটার স্কয়ারকে পাস্কাল বলে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, এই কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন, একটু ভেবে করতে হবে কিন্তু সহজ। কি বলেছে, একটি ছাত্রের ভর দিয়েছে 50 কেজি, 45টি ধাপ কত সেকেন্ডে যাচ্ছে, 9 সেকেন্ডে যাচ্ছে। প্রতিটি শ্রেণীর ধাপ হচ্ছে 15 সেন্টিমিটার। আগের মতোই কোশ্চেন, জাস্ট কোশ্চেনটা একটু দেখো। ক্ষমতা বলতে আমাদের ক্ষমতার একটাই ফর্মুলা, সেটা হচ্ছে P ইকুয়াল টু W বাই T। P ইকুয়াল টু হচ্ছে W বাই হয়ে গেল। তাহলে এখান থেকে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের W বাই, এখানে সময় তো দেওয়া আছে, W টা শুধু দেখো। কৃতকার্য একটু আগে তোমাদের সাইকেলের অঙ্কর ক্ষেত্রে আমরা পড়লাম কি, কৃতকার্য গতিবেগের পরিবর্তনের সঙ্গে নির্ভর করে, অর্থাৎ তোমাদের গতিশক্তির পরিবর্তনটাই হচ্ছে কৃতকার্যের পরিমাণ, আর এমজিএইচও হচ্ছে কৃতকার্যের পরিমাণ। তাহলে স্থিতি যদি আমরা বলি শক্তিটাই হচ্ছে তোমাদের কৃতকার্যের পরিমাণ, গতিশক্তি স্থিতিশক্তি দুটোই হয়েছে। তাহলে এখান থেকে আমরা ডব্লিউ বের করার জন্য লাগাবো কাজে এমজিএইচ। নাহলে আমরা কি জানি, প্রযুক্ত বল ইন্টু সরণ এফ ইন্টু এস। এফটা কোথা থেকে পাবো, এফ সমান কি এম ইন্টু এ, নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে কি পাই, এফ ইকুয়াল টু এম এ। এম মানে কি ভর, এ হচ্ছে ত্বরণ। এখানে দেখো এম ভর, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর এটা হচ্ছে উচ্চতা বলতে সরণ। তাহলে এমজিএইচ হচ্ছে কি কৃতকার্যের পরিমাণ, ঠিক আছে। কিন্তু এটা আবার কিসের সূত্র, শক্তির পরিমাণ, বুঝা গেছে। তাহলে প্রথম কাজ হচ্ছে ডব্লিউ বের করা। ডব্লিউ বের করার জন্য আমাদের কি লাগছে, এমজিএইচ লাগছে, ঠিক আছে। তাহলে এম বলতে কি ভর, এবার উচ্চতা কত, উচ্চতা দেখো 45টি ধাপ রয়েছে, প্রতিটি ধাপের উচ্চতা দিয়েছে কত 15 সেমি। তাহলে সেন্টিমিটারকে আমাদের মিটার করতে হবে, বলতে 100 দিয়ে ভাগ। তাহলে মোট উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু পাচ্ছি 45 গুণিত 0.15 মিটার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এইচ এর মান, জি এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, তাহলে ডব্লিউ পেয়ে যাবো। আর ডব্লিউ পেয়ে গেলে পি বাই টি করে দিলে, ডব্লিউ যদি পেয়ে যায় তাহলে পি সমান কি ডব্লিউ বাই টি, অ্যান্সার হয়ে যাবে, বুঝা গেল। তাহলে ভর দেওয়া আছে 50 গ্রাম, প্রতিটি ধাপ হচ্ছে 45, ধাপের সংখ্যা দিয়েছে 45, প্রতিটি ধাপের উচ্চতা দিয়েছে 15 সেমি করে, তাহলে সেটাকে মিটার করা হচ্ছে 0.05 মিটার। তারপরে মোট উচ্চতা তাহলে কত হচ্ছে 45টি ধাপ, আর প্রতিটি ধাপ হচ্ছে 0.5 মিটার করে, 0.15 মিটার করে গুণ করলে আমরা পাচ্ছি 6.75 মিটার। সময় দেওয়া আছে 9 সেকেন্ড, অভিকর্ষজ ত্বরণ দেওয়া আছে। তাহলে এই পাশে কি করা হয়েছে, যেগুলো দেওয়া আছে সবগুলো, ঠিক আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে কৃতকার্য, এক্ষুনি তোমাদের বোঝালাম কৃতকার্য এমজিএইচ, মান বসিয়ে আমরা কৃতকার্য পেয়ে গেলাম 3375। যদি তোমরা এই ক্যালকুলেশন নাও করো, এভাবেও রেখে দিতে পারো ডব্লিউ। তারপরে ক্ষমতা টি দিয়ে ভাগ করবে, অর্থাৎ আমরা যদি পি বের করি তাহলে 50 ইন্টু 10 ইন্টু 6.75 বাই 9, এভাবেও করতে পারো, তারপর ক্যালকুলেশন করতে পারো, বা গুণ করো 9 দিয়ে ভাগ করতে পারো, তোমরা এটাই করবে সব থেকে, ঠিক আছে। তাহলে ক্ষমতার একক ওয়াট, তাহলে ছাত্রটির ক্ষমতা হচ্ছে 375 ওয়াট, হয়ে গেল। দেখো সেম কোশ্চেন আছে, শুধু সংখ্যাগুলো চেঞ্জ করেছে, তোমরা একটু করে নেবে, এটার অ্যান্সার হবে 196 ওয়াট। পরের কোশ্চেন বলেছে, বিভিন্ন উপাদানের দুটি সমান দৈর্ঘ্যের তারের একটির ব্যাস 1 মিলিমিটার, অপরটির ব্যাস বলেছে 3 মিলিমিটার। উভয়টিকে সমান বল দিয়ে টানলে প্রথমটির দৈর্ঘ্য বৃদ্ধি, অপরটির দৈর্ঘ্য বৃদ্ধি 3 গুণ। তাহলে একটির দৈর্ঘ্য বৃদ্ধি আরেকটির হচ্ছে 3 গুণ হয়, তাদের ইয়ং গুণাঙ্কের ফর্মুলা তোমাদের, আমরা প্রথমে ধরে নেব যে প্রথম তারটির ইয়ং গুণাঙ্ক হচ্ছে
y1 আর দ্বিতীয় তারটির ইয়ং গুণাঙ্ক হচ্ছে। তাহলে সমান পরিমাণ বল হচ্ছে F ধরে নিলাম, দৈর্ঘ্য L ধরে নিলাম, আর দৈর্ঘ্য বৃদ্ধি তোমরা ডেল এল ধরতে পারো বা তোমরা স্মল এলও ধরতে পারো, কোনো সমস্যা। আর ব্যাস দেওয়া আছে, ব্যাস ডি ধরুন। এবার কি কি দেওয়া আছে সেগুলো দেখি। D1 সমান দেওয়া আছে, দেখো প্রথমটির ক্ষেত্রে 1 মিলিমিটার, দ্বিতীয় তারের ক্ষেত্রে D2 সমান হচ্ছে 3 মিলিমিটার। তাহলে ইয়ং গুণাঙ্কের ফর্মুলা থেকে আমরা কি পাই? F ইন্টু এল বাই হচ্ছে, এভাবে লিখলে তোমরা বুঝতে পারবে ভালো, y ইজ ইকুয়াল টু হচ্ছে এল F ইন্টু এল বাই হচ্ছে A ইন্টু এল। এটা হচ্ছে ইয়ং গুণাঙ্কের ফর্মুলা, তোমরা সবাই জানো। তাহলে প্রথমটির ক্ষেত্রে আমরা বের করব, দেখো তাহলে এ মানে কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতে পাই আর স্কয়ার, ক্ষেত্রফল সমান কত? পাই ডি স্কয়ার। দেখো ডি স্কয়ার বাই 4, ডি স্কয়ার বাই 4 কেন করা হয়েছে? ডি কি? ডি হচ্ছে ব্যাস বলেছে, ডি হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ সমান কত হবে? ডি বাই 2। তার স্কয়ার যদি করি তাহলে কত পাবো? ডি স্কয়ার বাই 4, এর জন্য করা হয়েছে ডি স্কয়ার। ঠিক আছে, তাহলে তারপর হচ্ছে সম্পর্ক একটা দিয়েছে, দেখো যে একটির দৈর্ঘ্য অন্যটির 3 গুণ। তাহলে একটির দৈর্ঘ্য যদি আমরা দৈর্ঘ্য বৃদ্ধি যদি L1 ধরি তাহলে আরেকটির কত হবে? CL। ঠিক আছে, সেখান থেকে আমরা ইয়ং গুণাঙ্কের মান বের করছি, y1 আর y2। দেখো এগুলো কেটে গিয়ে থাকছে শুধুমাত্র এই পোর্শনটা থাকছে। কি থাকছে? y1 বাই y2 সমান হচ্ছে a2 বাই a1 ইন্টু ডেল L1 বাই ডেল L। এটা হবে উপরে, এটা হবে নিচে। ঠিক আছে, দেখো কেন হচ্ছে এই যে ফর্মুলা, এলটা থাকছে নিচে, তাহলে এটার এলটা নিচে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে থাকছে নিচে থাকছে, এটা এই ফর্মুলা থেকে কিন্তু এই y ইকুয়াল টু এফ এল এ বাই হচ্ছে, ভুল বললাম, y ইজ ইকুয়াল টু হচ্ছে এফ এল বাই হচ্ছে এ ইন্টু ডেল এল ইন্টু এ, এইভাবে করতে পারো, কোনো সমস্যা। ঠিক আছে, সেখান থেকে আমরা কিসের বের করছি? এল হচ্ছে A2 আর A1 এর অনুপাতটা বের করছি, তার মানটা পাচ্ছি কত? 1। আর বের করছি A1 L2 আর হচ্ছে L1 বলতে দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাতটা বের করলাম। এখানে দেওয়া আছে, দেখো দৈর্ঘ্য বৃদ্ধি 1/3 পাচ্ছি, তাহলে 9 ইন্টু, তাহলে এটার মান কত পাচ্ছি? দেখো এটা তো পেলাম ফাইনালি, এটার মান কত পাচ্ছি? 9। আর ডেল 2 ডেল 1 এর মান হচ্ছে ডেল L2 ডেল L1 এর মান পাচ্ছি এক্ষেত্রে, তাহলে সমান হচ্ছে 9 ইন্টু 3, তাহলে হচ্ছে 3 সমান কত হচ্ছে? বলেছে ভূপৃষ্ঠ থেকে এত মিটার উঁচুতে অবস্থিত একটি বস্তুর স্থিতিশক্তি এত। বস্তুটি বাধাহীন ভাবে পড়তে থাকলে 20 মিটার পর তার স্থিতিশক্তি আর গতিশক্তি কত? এটা তোমাদের উপপাদ্য বলছে, আবার এটা তোমাদের প্রমাণ করতেও দেয় কি? যান্ত্রিক শক্তির সংরক্ষণ শক্তি কি? যে কোনো অবস্থাতে বলতে যে কোনো অবস্থাতে স্থিতিশক্তি আর গতিশক্তির সমষ্টি সবসময়। ঠিক আছে, দেখো এই হাইটটা দিয়েছে 100 মিটার, এত দূরে আছে কোন একটি বস্তু, যার স্থিতিশক্তি দিয়েছে প্রথম অবস্থাতে 60। তাহলে ওপরে যখন থাকে তখন তার স্থিতিশক্তি থাকে, গতিশক্তি কোনো থাকে না। অর্থাৎ গতিশক্তি আর স্থিতিশক্তির সমষ্টি হচ্ছে স্থিতিশক্তির সঙ্গে সমান হচ্ছে, কারণ ওপরে ভি এর মান 0, ভি ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে গতিশক্তি সমান 0 হয়ে যাচ্ছে। এরপর বলেছে দেখো ওপর থেকে 20 মিটার নিচে আসছে, তাহলে এই অবস্থাতে হাইট, এটা হচ্ছে টোটাল 100 ছিল, এটা হচ্ছে 20, আর এই জায়গাতে তাহলে কত হচ্ছে? হাইটটা হচ্ছে 80, এটা হচ্ছে 80 মিটার। এই অবস্থাতে বলেছে গতিশক্তি আর স্থিতিশক্তি। সবসময় মনে রাখবে গতিশক্তি আর স্থিতিশক্তির পরিমাণ দুটোর সমষ্টি ধ্রুবক থাকবে। উপরে তাহলে গতিশক্তি আর স্থিতিশক্তির পরিমাণ কত আছে? 60,
তাহলে এইখানেও 60 থাকবে, কিন্তু বের করতে হবে পরিমাণটা কত, গতিশক্তি আর স্থিতিশক্তি। বুঝে গেল? লেখাগুলো যেগুলো আছে প্রদত্ত সেগুলো হলো। এবার স্থিতিশক্তি, আমরা স্থিতিশক্তি বের করছি। স্থিতিশক্তির সমান এইটা, তোমরা একটু বর্তমান উচ্চতা বাই মোট উচ্চতা ইনটু হচ্ছে ইনিশিয়াল, বলতে আগে। তাহলে বর্তমান উচ্চতা কত? 80। মোট উচ্চতা কত? 100। আগে কত ছিল? 60। তাহলে এটা হচ্ছে যে 20 মিটার নামার পর, ঠিক আছে, 20 মিটার নামার পর স্থিতিশক্তির পরিমাণ। তাহলে কত পাচ্ছি আমরা? 0 0 কাটছি, 848। তাহলে স্থিতিশক্তির পরিমাণ পেলাম এই জায়গাতে 48। তাহলে স্থিতিশক্তি আর গতিশক্তির মোট পরিমাণ সবসময় ধ্রুবক, অর্থাৎ উপরে রয়েছে 60, তাহলে এখানেও থাকবে 60। তাহলে এটা যদি আমার স্থিতিশক্তি হয়, তাহলে গতিশক্তি হবে কত? 60 মাইনাস 48 সমান হচ্ছে 12। কার্য একক, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে একটা স্থিতিশক্তির সমান হচ্ছে 48 জুল আর গতিশক্তি সমান হচ্ছে, হয়ে গেল। তাহলে আমাদের মনে কি রাখতে হচ্ছে, সব জায়গাতে স্থিতিশক্তি আর গতিশক্তির পরিমাণ ধ্রুবক থাকছে। তাহলে উপরে আমাদের ছিল কত? শুধুমাত্র স্থিতিশক্তি। মোট স্থিতিশক্তির পরিমাণ দিয়েছে কত? 60, সেখানে কোনো গতিশক্তি নেই। তাহলে মোট স্থিতিশক্তি আর গতিশক্তির সমষ্টিটাই হচ্ছে স্থিতিশক্তির সঙ্গে সমান, অর্থাৎ 60। তাহলে এখানে আমরা স্থিতিশক্তির সমান পেলাম 48, তাহলে গতিশক্তি সমান কত হবে? 60 মাইনাস 48 সমান 12। হয়ে গেছে? তো এই ছিল আজকের ক্লাস। আশা করি সমস্ত কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো, আর তোমাদের যে ছোট ছোট প্রবলেম গুলো ছিল সেগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো 7797151981 এই নাম্বারে। ক্লাস তোমাদের যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে। পরের ক্লাসে বাকি যে কনসেপ্ট গুলো বা এর রিভাইজ কিছু কোশ্চেন আমি তোমাদের করিয়ে দেবো। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, বাই বাই।